So today we are now going to solve few numericals on potentiometer. Numerical solve করার আগে আমার কিছু কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টগুলি দেখো। যে কেস 1 এ দেখা যাচ্ছে দেখো দুইটা সেল দেখানো আছে এখানে। এমন ভাবে অ্যারেঞ্জ করা আছে যাতে প্লাস মাইনাস গুলি অল্টারনেটিভ হতে থাকে। প্লাস মাইনাস গুলি অল্টারনেটিভ হতে সেলগুলিকে এমন ভাবে কানেক্ট করা আছে সার্কিটে যাতে ওদের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলি অল্টারনেটিভ। একবার একটা প্লাস এরপরে মাইনাস, এরপরে প্লাস এরপরে মাইনাস। এবার হচ্ছে নেট ইএমএফ কি হবে সবাই লিখে বলো। নেট ইএমএফ কি হবে? নেট ইএমএফ হবে E net is equal to E1 plus E2. Okay, E net is equal to E1 plus E2. Case 2, যদি সেলকে এমন ভাবে সার্কিটে কানেক্ট করে থাকে এরকম প্লাস মাইনাস প্লাস, তখন কি হবে? সরি, হচ্ছে মাইনাস। আইডিয়ালি ইন্ডিভিজুয়ালি আমি কি মনে করি E1 আর E2। নেট ইএমএফ কি হবে? নেট ইএমএফ এর জন্য তোমাকে দেখতে হবে যদি প্লাস মাইনাস অল্টারনেটিভ থাকে তাহলে তো ডাইরেক্ট এডিশন হয়ে যাবে এই দুটো ইএমএফ এর। এবার যদি প্লাস মাইনাস প্লাস থাকে তাহলে কি হবে? তাহলে দেখো তোমাকে আগে ডিসাইড করতে হবে কোন সেলের ইএমএফ বড়, কোন সেলের ইএমএফ বড়। সাপোজ তোমার ফার্স্ট সেলের ইএমএফ টা বড়, তাহলে নেট ইএমএফ হবে E1 E2। কেন E1 E2? কেন E1 E2? দেখো তো এদিকে এই সেল কোন দিকে কারেন্ট পাঠাবে? এইদিকে, এই লেফট সাইডে। আর এই সেল কোন দিকে কারেন্ট পাঠাবে? রাইট সাইডে। তার মানে এই সেলের অ্যাকশনটা সেকেন্ড সেলের অ্যাকশন ফার্স্ট সেলের অ্যাকশনের এগেইনস্টে। ফার্স্ট সেল লেফট সাইডে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, সেকেন্ড সেল রাইট সাইডে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে। তো তারা কন্ট্রাডিক্ট করছে, একজনের অ্যাকশন আরেকজনের অ্যাকশনকে কন্ট্রাডিক্ট করছে। এইজন্য আমাদের ইএমএফ লেখার সময় মনে রাখতে হবে মাঝখানে একটা মাইনাস দিতে হবে, E1 E2। ঠিক আছে? এবার দেখো, এবার আমি E1 E2 লিখবো। তুমি আবার কোশ্চেন করতে পারো স্যার আমি কেন E2 E1 লিখতে পারবো না? আমাকে ওই সেলটাকে প্রেফার করতে হবে যে সেলটার ইএমএফ বেশি, এটাকে প্রেফারেন্স বেশি দিতে হবে। বিকজ নেট কারেন্ট আমি সার্কিটে কোন দিকে পাবো? বড় ইএমএফ যেটা সেটার জন্য আমি কারেন্ট যেদিকে পাবো সেদিকে নেট কারেন্ট পাবো। আই নেট হবে আমার এদিকে টুয়ার্ডস লেফট। ঠিক আছে? এটা মনে করো 10 এম্পিয়ার পাঠাচ্ছে, এটা মনে করো 2 এম্পিয়ার পাঠাচ্ছে, তাহলে নেট কারেন্ট কত হবে? 8 এম্পিয়ার। লেফট সাইডে 8 এম্পিয়ার হবে না, এজন্য E1 E2 হচ্ছে। কেস 3 টা হচ্ছে এরকম, এটা পজিটিভ নিয়ে নিলাম, এটা নেগেটিভ নিয়ে নিলাম। এটা পজিটিভ, সরি এটা নেগেটিভ, এটা পজিটিভ। এবার যদি এরকম হয় E1 আর E2 যদি এরকম থাকে প্লাস মাইনাস প্লাস, এবার হচ্ছে E2 greater than E1, then what will happen? E2 যদি E1 থেকে বড় হয় তাহলে কি হবে? এই যে এই কারেন্টটা বড় হবে। আচ্ছা, এই কারেন্টটা বড় হবে, এই কারেন্টটা ছোট হবে। কোন কারেন্টটা বড় হবে বলো তো? I2 will be greater than I1. Here I2 will be greater than I1. Here I1 will be greater than I2. তাহলে বলো তো নেট ইএমএফ কি হবে? E নেট হবে E2 E1। আর নেট কারেন্টটা কোন দিকে হবে? এদিকে। ঠিক আছে? এবার হচ্ছে কেস 3 গেল, কেস 4। এবার যদি এরকম থাকে সিচুয়েশন মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে E1। এবার তাহলে কি হবে দেখো, এই কারেন্টটা এদিকে, এই কারেন্টটা এদিকে, দুইটা কারেন্ট কন্ট্রাডিক্ট করছে, মানে কারেন্টের ডাইরেকশন কন্ট্রাডিক্ট করছে। একটাকে কি করছে? একটা আরেকটা ডাইরেকশন কি করছে? কন্ট্রাডিক্ট করছে। এখানে I1 দেখো রাইট সাইডে আর I2 লেফট সাইডে, তাহলে এই দুইটা সেলের অ্যাকশন এগেইনস্টে, একটার এগেইনস্টে। তাহলে কি হবে বলো তো? এগেইনস্টে যদি থাকে মাইনাস লিখতে হবে। এবার কোনটাকে সামনে লিখবো, কোনটাকে পিছনে লিখবো? কোন সেলের ইএমএফ থেকে কোন সেলের ইএমএফ থেকে আমি মাইনাস করব, এটা হচ্ছে বড় কথা। এখানে আমাকে কনসিডার করতে হবে either E1 greater than E2 or E2 greater than E1. If you are writing E1 greater than E2, then your E net will be E1 E2, and net current will be towards the direction of I1. Okay? Now, case 5, suppose we are getting minus plus minus
and here E2 greater than E1, then what will happen? See, এই দেখো ফার্স্ট সেলের জন্য কারেন্ট রাইট সাইডে, সেকেন্ড সেলের জন্য কারেন্ট লেফট সাইডে। এখানে বড় কারেন্ট কোনটা? I2, বড় কারেন্ট হচ্ছে I2। তাহলে হবে, তাহলে এটাকে প্রেফার করব, E2 মাইনাস E1। ওকে, E2 মাইনাস E1, বুঝতে পেরেছো? কেস 6 যদি এরকম থাকে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা E1 এটা E2, ঠিক আছে? তো এটা কি হবে? এটা কারেন্ট এদিকে যাবে, এটাও কারেন্ট এদিকে যাবে। একটা একটা কারেন্টকে কি করছে? সাপোর্ট করছে। একটা একটা কারেন্টকে কি করছে? সাপোর্ট করছে। তাহলে ই নেট কি হবে? সিম্পলি E1 প্লাস E2, ই নেট হবে E1 প্লাস E2। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝা গেছে? সবগুলো নোট ডাউন করে নাও। ফার্স্ট নিউমেরিক্যাল, এ বি আর সি এর মধ্যে দুইটা সেল আছে, এ আর বি এর মধ্যে, এ পয়েন্ট এ বি আর সি এর মধ্যে দেখো এ আর বি এর মধ্যে সেল আছে ফার্স্ট সেল, আর বি আর সি এর মধ্যে সেকেন্ড সেল আছে। ফার্স্ট সেলের তোমার ইএমএফ হচ্ছে E1, সেকেন্ড সেলের ইএমএফ হচ্ছে E2। পটেনশিয়াল এটা কি? অক্সিলারি সার্কিট, ঠিক আছে? এবার রিওস্টেট থাকবে। ওকে, এখানে মনে করো একটা যে পটেনশিয়াল দুইটা ওয়্যার দেখিয়েছি আমি। ওকে, যদি তুমি এখানে গ্যালভানোমিটারকে কানেক্ট করো তাহলে বলেছে নাল পয়েন্ট এখানে হবে, এই নাল পয়েন্টটা বলেছে L1। বলেছে যদি এখানে কানেক্ট করো গ্যালভানোমিটারকে তাহলে নাল পয়েন্ট এখানে হবে, ঠিক আছে? এটা হচ্ছে L2, L1 হচ্ছে 300 সেন্টিমিটার and L2 হচ্ছে 400 সেন্টিমিটার। Now you need to find the ratio of E1 to E2. First case এ দেখো ব্যালেন্সিং লেন্থ কত? L1 নাকি? ফার্স্ট কেসে ব্যালেন্সিং লেন্থ L1, তাহলে E1 K L1, কে হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে ব্যালেন্সিং লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার কি পাওয়া যায়? ইএমএফ পাওয়া যায়। E1 K L1, এবার K is the potential gradient, K is equal to what? Potential gradient। এবার দেখো E1 টা কত আমরা জানি না, কেউ আমরা জানি না, কিন্তু ব্যালেন্সিং লেন্থ আমরা জানি 300। Give it equation number 1. Now whenever you are going to shift the position of galvanometer from point B to point C, what will happen? These two cells will be introduced in the circuit. Now new balancing length will be required to balance the EMF, net EMF of first cell and second cell. আমি একটু আগে পড়িয়েছি নেট ইএমএফ কত হয়? প্লাস মাইনাস যদি থাকে, অল্টারনেট যদি থাকে, নেট ইএমএফ অ্যাড হয়ে যাবে। নেট ইএমএফ হবে E1 প্লাস E2। ওকে, তো সেকেন্ড কেস হচ্ছে কেস 2 বা সেকেন্ড কেস যেটা বলতে পারো তুমি। সেকেন্ড কেসে তুমি কি পাবে? ই নেট ব্যালেন্স হবে। সেকেন্ড কেস হচ্ছে তোমার galvanometer is connected in between this point C and the new null point. নিউ নাল পয়েন্ট হচ্ছে J2। দেখো আমরা নাল ব্যালেন্সিং লেন্থ কেন বেড়ে যাচ্ছে দেখো আমরা। দেখো E net equal to K L2 হবে। এবার তুমি আমাকে বলতে পারো, আচ্ছা এবার দেখো E net এর ভ্যালু বসাও, E1 plus E2 is equal to K L2। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার এখানে ব্যালেন্সিং লেন্থ বেশি এখানে ব্যালেন্সিং লেন্থ কম কেন? বিকজ এবার দেখো আগে ব্যালেন্স করতে হচ্ছে কাকে? E1 কে শুধু, এখন ব্যালেন্স করতে হচ্ছে E1 plus E2 কে। তাহলে এখানে যদি পটেনশিয়াল ডিফারেন্স বেড়ে যায় তাহলে এদিকে পটেনশিয়াল ডিফারেন্স বাড়তে হবে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কি করে বাড়বে? এখানে পটেনশিয়াল ডিফারেন্স কি? K মাল্টিপ্লাইড বাই ব্যালেন্সিং লেন্থ, এটাই তো। K তো কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার পটেনশিওমিটার ওয়্যার। আর তুমি এটাকে কিন্তু ডিস্টার্ব করবে না, রিওস্ট্যাটকে ডিস্টার্ব করবে না, আর অক্সিলারি সার্কিটের ইএমএফ কে ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব না করলে তুমি যদি লেন্থ বাড়াও তাহলে কি হবে? অ্যাক্রস দ্য লেন্থ পটেনশিয়াল ডিফারেন্স বাড়বে। তো এখানে যদি এখানে বেশি পটেনশিয়াল ডিফারেন্স কে ব্যালেন্স করার জন্য এখানে বেশি পটেনশিয়াল ডিফারেন্স থাকবে। এখানে পটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? K L2। এখানে পটেনশিয়াল ডিফারেন্সটা লিখেছি K L1, এখানেও তুমি মাইনাস পাবে। এই মাইনাসটা নেগেটিভ পটেনশিয়াল বোঝাচ্ছে, এই মাইনাসটাও নেগেটিভ পটেনশিয়াল। কার রেসপেক্টে? এটা রেসপেক্টে নেগেটিভ, এটা রেসপেক্টে এটাও নেগেটিভ, এটা রেসপেক্টে এটাও নেগেটিভ। কিন্তু
এটা যতটা নেগেটিভ এটা তার থেকে আরো বেশি নেগেটিভ। মনে করো এটা +5, এটা মনে করো -2, তো এটা হবে কি -4 হবে। যত ডান দিকে যাবে তত কি হবে, নেগেটিভ পটেনশিয়াল বাড়তে থাকবে আর পটেনশিয়াল ডিফারেন্সও বাড়তে থাকবে। +5 আর -2 এর মধ্যে ডিফারেন্স কত, 7। +5 আর -2 এর মধ্যে ডিফারেন্স 7। +5 আর -4 আমি যেটা एग्जांपल হিসেবে নিয়েছি, কত হবে ডিফারেন্স, 9। তাহলে এখানে পটেনশিয়াল ডিফারেন্স 9 ভোল্ট। এজিউম করো এখানে পটেনশিয়াল ডিফারেন্স কত, 7 ভোল্ট। আমি 5 ধরেছি, এটা +5 থেকে -2 ধরেছি 7। বুঝতে পারছো, এখানে মাইনাস আর এখানে মাইনাস মানে এই দুইটার পটেনশিয়াল সেম না, ঠিক আছে। এটা রেসপেক্টে এটা লো পটেনশিয়ালে আছে, এটা রেসপেক্টে এটা লো পটেনশিয়াল, কিন্তু এটা রেসপেক্টে এটা হাই পটেনশিয়ালে আছে, এটা রেসপেক্টে এটা লো পটেনশিয়ালে আছে। তাহলে কি আমি ডাবল মাইনাস দেব, তাহলে বুঝবে এটা বেশি পটেনশিয়াল নেগেটিভ পটেনশিয়ালে আছে, ঠিক আছে। এখানে L2 এর ভ্যালু বসাও, k what is the value of L2, 400, k into 400, okay, k into 400, লিমিট ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি E1 কে এখানে নিয়ে বসাও, E1 কে এখানে নিয়ে বসাও, বসালে কি হয় দেখো, ইউজিং 1 into we get E2 equal to আমরা কত পাচ্ছি দেখো, এখানে যদি k into 300 বসাও, এটাকে সাইড চেঞ্জ করে ডান দিকে নিয়ে আসলে কি হবে, -k into 300। তাহলে এখানে k into 400 আসছে, তার সঙ্গে -k into 300 আসছে, তাহলে কি হচ্ছে এখানে কত হবে, k into 100, ওকে, k into what 100। এবার এটা পেয়ে গেলাম আমি ইকুয়েশন নাম্বার 3। লেখ কাজ করো, আমার কাছে আছে E1 k into 300 আর আছে E2 k into 100। এবার রেশিও করো, ডিভাইডিং ইকুয়েশন 1 by 3 we get E1 by E2 is equal to k into 300 by k into 100। তাহলে কাটা গিয়ে কত হবে, 3/1। তার মানে রেশিওটা কত পাচ্ছি, E1 is to E2 is equal to 3:1 পাচ্ছে। সো দিস ইজ অল अबाउट आवर ফার্স্ট নিউমেরিক্যাল। দেখো আমরা সেকেন্ড কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারির পোলারিটি চেঞ্জ করা হয়েছে। আগে নিউমেরিক্যালটাতে এটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ, এখন এটাকে নেগেটিভ করেছি, এটা পজিটিভ করে দিয়েছি। তো আমরা কি পাচ্ছি দেখো, আমরা এখানে পাচ্ছি এটা পজিটিভ পটেনশিয়ালে থাকবে, এটা নেগেটিভ পটেনশিয়াল, আবার এটা নেগেটিভ এটা পজিটিভ। তার মানে আমাদের অ্যারেঞ্জমেন্টটা পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস প্লাস। তার মানে আমরা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি না, প্লাস মাইনাস পাচ্ছি না। নেট ইএমএফটা হচ্ছে তোমার এখানে E1 E2, বিকজ E1 কে আমরা প্রেফার করব কেন, E1 বড় E2 থেকে। তাহলে এখানে নেট ইএমএফটা কি হবে, E1 E2। এটা মাথায় রাখতে হবে নিউমেরিক্যাল করার সময়। এখানে বলেছে তোমাকে নেট ইএমএফটা যেহেতু কমে যাচ্ছে, এখানে E1 এর থেকে E1 E2 এর ভ্যালু কম। E1 কে ব্যালেন্স করার জন্য যে ব্যালেন্সিং লেন্থ লাগবে, E1 E2 কে ব্যালেন্স করার জন্য বেশি ব্যালেন্সিং লেন্থ না কম লাগবে, কম লাগবে। এইজন্য এই যে এই পজিশনে যখন ক্যালকুলেটরটা শিফট করবে তখন এটা কমে গেছে, যে দুটো দেখো এখানে চলে আসছে লেফট সাইডে। সো দিস ইজ দ্য নিউ ব্যালেন্সিং লেন্থ, and in the question it is given whenever you are introducing only the EMF E1, balancing length is 300 cm. Whenever you are introducing both E1 and E2 with the polarity as shown in the figure, then your balancing length reduces to 150 cm. Now you have been asked to find E1 is to E2. What will be your procedure? কি করে করবে দেখো, আগেরটার মতই ফার্স্ট কেসে আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ধরে নেব, আমরা k। তাহলে E1 যখন গ্যালভানোমিটারটা এখানে থাকবে, B পয়েন্টে লাগানো থাকবে, তখন E1 টা কি হবে, KL1 k into 300, লিমিট ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড কেসে কি হবে, E net is equal to k into কত লিখবো বলো, 150। বুঝতে পারছো তো সবাই, না বুঝতে পারলে বলবে। তাহলে E net এর জায়গায় কি লিখবো, E1 E2, মাইনাস করে অলরেডি বলে ফেলেছি, k into 150, লিমিট ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি কি করবে, ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 তে ইউজ করো, ইউজ করলে কি পাবে দেখো, E1 এর ভ্যালু যখন তুমি এখানে বসাবে k into 300, বসিয়ে যখন সাইড চেঞ্জ করবে তখন কি হবে, using 1 into
আমি পাচ্ছি k into 300 minus E2 is equal to k into 150 E2 equal to দেখো তো ঠিক লিখছি কিনা k into 300 minus k into 150 কি আসবে এখানে k into 150 আসবে তাহলে E2 আমরা পাচ্ছি k into 150 by 1 divided by 3 কি পাবো E1 by E2 কি পাবো বলো তো কি পাবো E1 by E2 k into 300 by k into 150 পাবো কাটলে কত হবে 2 না 1 হয়েছে দিস ইজ দ্য থার্ড কোশ্চেন দেখো এটার মধ্যে এটা হচ্ছে এই অক্সিলারি সাইকেল যেটা লেফট সাইডে ছিল এটাকে আমরা উপরের দিকে গেছি আর এর আগে নিউমারিক্যাল গুলিতে যে ইএমএফ আর গ্যালভানোমিটার গুলি যেগুলো উপরে ছিল এটাকে আমরা নিচে গেছি ঠিক আছে এরকম ভাবে সার্কিট গিভেন থাকতে পারে অক্সিলারি সার্কিটে সবসময় লেফট সাইডে ড্র করা থাকবে এমন কোনো কথা নেই উপরের দিকে টপেও ড্র করা থাকতে পারে ঠিক আছে আর গ্যালভানোমিটার যেদিকে লাগানো থাকবে যে সেলের সঙ্গে লাগানো থাকবে সেই ইএমএফ গুলিকেই তোমার ফাইন্ড আউট করতে হবে মনে রাখবে ঠিক আছে সেই ইএমএফ গুলিকেই ফাইন্ড আউট করতে হবে গ্যালভানোমিটার যেগুলির সঙ্গে লাগানো আছে সেই ইএমএফ গুলির জন্য ব্যালেন্সিং লেন্থ দেওয়া থাকবে আবার মনে রাখবে ব্যালেন্সিং লেন্থ যখন দেওয়া থাকবে তখন এই ইএমএফ গুলি কোনো কারেন্ট পাঠাবে না সার্কিটে বিকজ আইজি জিরো হবে না ব্যালেন্সিং লেন্থ আমরা বলছি কি ব্যালেন্সিং লেন্থ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যখন জিরো হবে যেই পয়েন্টে জকিটাকে লাগালে পরে ওয়্যারের উপর পটেনশিওমিটার ওয়্যারের উপর যে পয়েন্টে জকি লাগালে পরে গ্যালভানোমিটারের ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট কি হবে জিরো হবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট জিরো হবে সেই পজিশনে এই ইএমএফ গুলি কোনো কারেন্ট পাঠাবে না সার্কিটে এটাকে তো আমরা ব্যালেন্স সিচুয়েশন বলি বা নাল মেথড বলি ঠিক আছে চলো তোমাদের কোশ্চেন হচ্ছে E1 এবং E2 কে যদি এইভাবে অ্যারেঞ্জ করা থাকে তাহলে এই গ্যালভানোমিটারের জন্য নাল পয়েন্ট J1 হয় আর এইভাবে যদি কানেক্ট করা থাকে তাহলে নাল পয়েন্ট ডান দিকে শিফট হয়ে যায় দেখানো আছে এবং এটা হয় L2 ঠিক আছে L2 টা দেখানো হচ্ছে L1 থেকে বড় চলো এটা অ্যানালাইসিস করি কেন এরকম হয় ফার্স্টে অ্যানালাইসিস করি এরকম থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে যে কেন এই অ্যারেঞ্জমেন্ট থেকে এই অ্যারেঞ্জমেন্ট হলে ডান দিকে শিফট হবে ঠিক আছে আমরা শুধু নিউমারিক্যাল যে নিউমারিক্যালের মতোই পড়বো কোনো কথা নেই এটা থেকেও থিওরি আছে কি জানার চেষ্টা করব এবার দেখো এখানে দেখো এই পয়েন্টটা কি এই সাইডটা পজিটিভ পোটেনশিয়াল এটা নেগেটিভ পোটেনশিয়াল পজিটিভ পোটেনশিয়াল তো তোমাদেরকে আগে বলা হয়েছে যদি প্লাস মাইনাস মাইনাস প্লাস থাকে তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করে একটা ইএমএফ থেকে আরেকটা ইএমএফ কে মাইনাস করে আমি কি পাবো নেট ইএমএফ পাবো এখানে নেট ইএমএফ মানে ফার্স্ট অ্যারেঞ্জমেন্টের জন্য নেট ইএমএফ হবে E1 মাইনাস E2 আরেকটা ইনফরমেশন আছে কোশ্চেন অনুযায়ী এটা আমি দিতে ভুলে গেছি E1 greater than E2 because at any cost your point A should be at high potential and point B should be at low potential how many wires are there 10 wires so we should not write 10 wires of 1 meter length in place of writing or showing 10 wires of 1 meter length we can directly write single wire and here we can note down at 1000 centimeter means 10 meter means what 10 meter তাহলে 10টা ওয়্যার 1 মিটার করে তাহলে 10 মিটার এটার বদলে আমি নিউমারিক্যাল একটা ওয়্যার দেখাতে পারি পটেনশিওমিটারে নরমালি কটা ওয়্যার থেকে 10টা ওয়্যার আচ্ছা এটার জন্য তোমার টেনশন করার কিছু নেই এখানে 1000 সেন্টিমিটার লিখে দিলেই হবে এবার দেখো এখানে নেট ইএমএফ কি হবে এটা হচ্ছে প্লাস মাইনাস অল্টারনেট পটেনশিয়াল প্লাস মাইনাস নেট ইএমএফ কি হবে E1 প্লাস E2 কে ব্যালেন্স করার জন্য অবশ্যই লেন্থ কি হবে বেশি লাগবে আর E1 মাইনাস E2 কে ব্যালেন্স করার জন্য লেন্থ কম লাগবে এইজন্য তো L1 ছোট L2 বড় বুঝা গেছে এরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারবে অ্যানসার করতে ওকে তাহলে দেখো এটাকে বলবো ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট এটাকে বলবো সেকেন্ড অ্যারেঞ্জমেন্ট ওকে তো আমাদেরকে কোশ্চেন দিয়েছে E1 বাই E2 বের করো এবং এই অ্যারেঞ্জমেন্টের বদলে এরকম ফার্স্ট আর সেকেন্ড অ্যারেঞ্জমেন্টের বদলে শুধু যদি একটা সিঙ্গেল ইএমএফ থাকতো সেল থাকতো যার ইএমএফ E1 তার জন্য আমি ব্যালেন্সিং লেন্থ কত পেতাম সেটা আমার বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে দুইটা কোশ্চেন তাহলে দেখো ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট of two cells আমাদেরকে কি দেবে আমাদেরকে দেবে E net দেখো একটু বোঝার চেষ্টা করো E net হচ্ছে K L1 K হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা লেখার দরকার নেই বারবার K হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এবার E netটা কি E net হচ্ছে এখানে E1 E2 অল্টারনেট পোটেনশিয়াল পাচ্ছি না প্লাস মাইনাস প্লাস তো যার কারণে আমি পাবো E1 E2 আর K L1 টা কত দিয়েছে 120 সেন্টিমিটার এরকম ভাবে থাকো এটাকে এক নাম্বার দাও আচ্ছা সেকেন্ড অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে কি দেবে সেকেন্ড অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে দেবে
ই নেট ড্যাশ, এটা ড্যাশ হবে বিকজ এখানে যে ই নেট হবে এখানে ই নেটের ভ্যালু সেম না। ই নেট ড্যাশ হচ্ছে KL2, এবার ই নেট ড্যাশ কি হবে E1 প্লাস E2 প্লাস মাইনাস আছে K ইনটু L2 ভ্যালু 300। এখানে সেন্টিমিটার লিখে দাও না, এটা ভুল গেছে, এটা সেন্টিমিটার রাখো, এটা শুধুমাত্র E1 E2 ইকুয়াল টু K 120 লিখলেই হবে, E1 প্লাস E2 K ইনটু 300। এবার তোমাকে যেহেতু বলেছে E1 বাই E2 বের করো, তাহলে তোমার কি লাগবে? E1 লাগবে আর E2 লাগবে। E1 আর E2 লাগবে, তুমি এক কাজ করো, এটা দিয়ে ডিভাইড করো, এটা দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো কি হয়, বাই 1 ডিভাইডেড বাই 2 আমরা কি পাই E1 মাইনাস E2 বাই E1 প্লাস E2 K ইনটু 120 K ইনটু 300। কে কাটা গিয়ে কি হবে, আচ্ছা এখানে করছি দেখো, উপর নিচে E2 দিয়ে ডিভাইড করে দিই, উপর নিচে E2 দিয়ে ডিভাইড করে দিই, হবে? তাহলে কি হবে E1 বাই E2 মাইনাস 1, এখানে হবে E1 বাই E2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা কে ক্যান্সেল হয়ে যাবে, 1 0 0 যাবে, 4 দিয়ে না 3 দিয়ে যাবে, 3 দিয়ে ক্যান্সেল হবে, এখানে 4, এখানে কত হবে 10, আচ্ছা 6 দিয়ে যাবে, তো 6 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 হবে, এখানে 5 হবে, তাহলে এটা হচ্ছে 2/5। এবার এক কাজ করো, ক্রস মাল্টিপ্লাই করো, দেখো কি আসে, 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, 5 E1 বাই E2 মাইনাস 5 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 E1 বাই E2 plus 2, after solving what we will get, 3 E1 by E2 is equal to 7, ঠিক লিখেছি? তাহলে E1 by E2 কত আসবে, 7/3, এটা হচ্ছে आंसर। এবার বলেছে সেকেন্ড যে নিউমেরিক্যালটা, মানে সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্ট তো শেষ, সেকেন্ড পার্টটা আমাদেরকে কি বলেছে, ব্যালেন্সিং লেন্থ ফর E1। তাহলে এক কাজ করো তুমি, আমরা যদি ব্যালেন্সিং লেন্থ একটা সেল E এর জন্য ব্যালেন্সিং লেন্থ যদি L হয়, তাকে K দিয়ে মাল্টিপ্লাই করলে E পাই আমরা। আমি যদি কোনোভাবে E1 K মাল্টিপ্লাইড বাই এনি ডিসটেন্স, K মাল্টিপ্লাইড বাই এনি ডিসটেন্স যদি বের করতে পারি, তাহলে ওই ডিসটেন্সটাকে আমি বলবো কি, ব্যালেন্সিং লেন্থ ফর E1। এখান থেকে এই জায়গাটা থেকে তুমি E2 বের করে নাও, E2 কি হবে, E1 বাই E2 কত পাচ্ছি আমরা, 7/3। এখান থেকে E2 বের করো, E2 কত হবে, বিকজ E2 কে রিপ্লেস করতে হবে, তো E1 থাকতে হবে, E2 কে রিপ্লেস করবে, দেখো এটা কত হবে, 3 E1 বাই 7। এটাকে কত নাম্বার কোশ্চেন হবে, ইকুয়েশন হবে 3 নাম্বার 3। এবার 3 নাম্বার ইকুয়েশনটাকে তুমি এক কাজ করো, 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দাও, 3 নাম্বারটাকে 1 নাম্বারে তুমি ইউজ করো, ইউজিং 3 in 1 আমরা কি পাবো বলো, E1 মাইনাস E2 এর জায়গায় পাবো 3 E1 বাই 7 ইজ ইকুয়াল টু, আমরা কি পাবো, K ইনটু 120 পাবো কিনা, দেখো এই E2 কে নিয়ে এখানে বসাবো, পাবো? আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাবো, সলভ করলে 7 minus 3 কত, 4 E1 by 7 is equal to K into 120। সলভ করো, তাহলে দেখবে 7 টা উপরে যাবে আর 4 টা নিচে যাবে, 7 4 দিয়ে 120 কে যদি ক্যান্সেল করো তাহলে কি আসবে, 30 into 7 কত হবে, 210। তাহলে পাচ্ছি আমরা K into 210। তাহলে আমরা এই জায়গার মধ্যে কোন নাম্বারটাকে পাচ্ছি, 210। আমি পাচ্ছি E1 K multiplied by the number is 210। তাহলে এটা হবে ব্যালেন্সিং লেন্থ। So 210 is the balancing length for E1। 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে EMF, যেটা তোমার কারেন্ট সাপ্লাই করবে, অক্সিলারি সার্কিটের EMF। এটা হচ্ছে অক্সিলারি সার্কিট, উপরেরটা, যে সার্কিটে কি করবে, পটেনশিওমিটার ওয়্যার AB এর মধ্য দিয়ে কি পাঠাবে, কারেন্ট পাঠাবে।
যাদের পটেনশিওমিটারের ওয়্যারের অ্যাক্রসে কি তৈরি হয়, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। ঠিক আছে, এই সেলটা কিন্তু কারেন্ট পাঠাবে না। যখন তুমি ব্যালেন্স, আমি আগের নিউমারিক্যালটা তো বলেছি, যখন তুমি ব্যালেন্সড পয়েন্ট পেয়ে যাবে তখন কিন্তু এটা কোনো কারেন্ট পাঠাবে না। ব্যালেন্সড পয়েন্ট মানে কি, এটা ডিফ্লেকশন শো করছে না, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন নেই, গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নেই, তার মানে এটার মধ্যে দিয়ে কত হবে, কারেন্ট জিরো। তাহলে এটা তো কোনো কারেন্ট পাঠাবে না, কারেন্ট পাঠাবে শুধু এইটাই। দেখো এটা মনে করো কারেন্ট পাঠাচ্ছে, এদিকে কারেন্ট হচ্ছে কত, আই, এদিকে যাচ্ছে এটার মধ্যে আই, ঠিক আছে। এইবার দেখো একটু মডিফাই করা হয়েছে, যেটা আমরা অক্সিলারি সার্কিটে এতক্ষণ অবধি যত থিওরি পড়েছি, নিউমেরিক্যাল পড়েছি, রিওস্টেট ছিল, এখানে রিওস্টেটের বদলে একটা পার্মানেন্ট রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে আর 480 ওহম। এটা একটা অন্য একটা টাইপের নিউমেরিক্যাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক মানে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? আগে নিউমেরিক্যাল আর এখন নিউমেরিক্যালটার মধ্যে 3 নাম্বার আর 4 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে এবি যদি পটেনশিওমিটার ওয়্যার হয়, এবি যদি পটেনশিওমিটার ওয়্যার হয় আর তার লেন্থ যদি, পটেনশিওমিটার ওয়্যারের লেন্থ যদি তোমার এখানে যদিও দেখানো আছে তারপরে লিখছি এখানে 10 মিটার মানে 1000 সেন্টিমিটার হয়, আর রেজিস্ট্যান্স অফ দ্য পটেনশিওমিটার ওয়্যার যদি 20 ওহম হয়, ঠিক আছে, 20 ওহম যদি হয়, আর এবি মানে পটেনশিওমিটার ওয়্যার। দেখো ঠিক আছে, তোমাকে বলেছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করো অফ দা পটেনশিওমিটার ওয়্যার। তোমাকে আরেকটা কোশ্চেন দিয়েছে, তোমাকে বলেছে এই আননোন ইএমএফটা বের করো, তার ব্যালেন্সিং লেন্থ কত, এল। এই আননোন ইএমএফ এর ব্যালেন্সিং লেন্থ এল কত, এটা গিভেন ছিল, এটা হচ্ছে তোমার 600 সেন্টিমিটার। ভিএবি কি, আই ইনটু আর এবি, ওহমস ল, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, আর রেজিস্ট্যান্স হচ্ছে এবি, ঠিক আছে, আর এবি, আর ডিভাইডেড বাই এল এবি। এইবার তো ভিএবি আমি পাচ্ছি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স অফ দ্য পটেনশিওমিটার ওয়্যার আর এবি ডিভাইডেড বাই এল এবি। নাও সেপারেটলি ইউ নিড টু ফাইন্ড current flowing through the potentiometer wire. Separately you need to find, or you can directly write down the expression of electric current here only. So we will prefer to write the expression here. The EMF that is delivering the electric current I to the circuit divided by total resistance through which the current is flowing. Total resistance is the resistance of the potentiometer wire plus the resistance of the outer circuit, plus R multiplied by RAB. Now you use the values of respective physical quantities. E dash equal to 5, RAB is equal to 20, R is, it is given 480 multiplied by 20 divided by LAB is what? এখানে দেখো কি আসছে, 5 by 500 multiplied by 20 divided by 1000. ওকে, দেখো এখানে কি আসছে, 5 by 500 কত, 100, 120 divided by 100 কত, 5, 5টা নিচে আসবে, ঠিক আছে। 1 by 5 মানে কি, 1 by 5 কি 0.2, 1 by 5 কি 0.2, और 1 by 1000 কি লিখা যায় 10 to the power -3। तो अल्टीमेटली वी आर गेटिंग 0.0002 ভোল্ট পার সেন্টিমিটার। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, সেকেন্ড কোশ্চেনটা বলেছে তোমাকে ই বের করো। সো once you have already calculated, once you have calculated k, then to this one is very easy to find. E is equal to KL. L is what, balancing length for the EMF, unknown EMF E, balancing length given 600 centimeter. So you put the value here, 0.0002 multiplied by 600. Now you tell me the result. Volt. এখানে ভোল্ট পার সেন্টিমিটার ছিল আর এটা সেন্টিমিটার কাটা যাবে। কেন আমি এটাকে সেন্টিমিটার নিয়েছি বুঝতে পেরেছো? অলরেডি গিভেন লেন্থ ওয়াজ ইন সেন্টিমিটার, এইজন্য আমরা এটা করছি। এই নিউমেরিক্যাল কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি লেখা আছে দেখো, AB is the potentiometer wire, RAB means potentiometer wire এর রেজিস্ট্যান্স দেওয়া আছে
ওয়্যারের লেন্থ দেওয়া আছে দেখো 100 সেন্টিমিটার, ওকে। E2টা নোন, এবার E2 দিয়ে দিয়েছে 75 মিলিভোল্ট, 75 × 10⁻³ ভোল্ট। E2 এর জন্য দুইটা কেস আছে এখানে দেখো। ফার্স্ট কেস দেখানো আছে যখন R, এই Rটা যখন আননোন, তখন ব্যালেন্সিং লেন্থ দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার। E2 কে ব্যালেন্স করার জন্য 30 সেন্টিমিটার দরকার, ঠিক আছে। এবার বলেছে R বের করো। একবার যদি R বের করে ফেলো তাহলে কি তোমার Rটা চেঞ্জ হবে না, নিউমারিক্যালে ওই Rটাকে আবার ইউজ করতে পারবে ফার্দার, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ডেটা দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, সেটা থেকে R বের করবে, নাম্বার 1। নাম্বার 2, R বের করার পর কি করেছে, এটাকে চেঞ্জ করে দিয়েছে ওরা, ঠিক আছে। নতুন আগে ছিল 75 মিলিভোল্ট, এখন হচ্ছে 300 মিলিভোল্ট। এবারে 300 মিলিভোল্টের জন্য ব্যালেন্সিং লেন্থ বের করতে হবে। এই এলটা হয়ে যাবে তখন এল ড্যাশ। এই ব্যালেন্সিং লেন্থ বের করার জন্য আমাকে কি বের করতে হবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তার মানে আমি ক্যাপিটাল R বের করব, আর ইনডাইরেক্টলি আমাকে বলে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টও বের করো। পটেনশিয়াল গ্রেডিয়েন্টও বের করব, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করে ওই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করে আর এই নতুন ইএমএফটাকে ইউজ করে আমি লেন্থ বের করব, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাকে যখনই এখানে রেজিস্ট্যান্স বের করতে বলবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করতে বলবে, তখনই আমাকে কারেন্ট চুজ করতে হবে, যে কারেন্টটা এই সেলটা সাপ্লাই করছে। এটা হচ্ছে অক্সিলারি সার্কিট। তাহলে দেখো আই বের করি, আমরা আগে টার্গেট করি আই। ফার্স্ট কেসে যে নিউমারিক্যাল এটা হচ্ছে আই হবে কি E1, E1টা দিয়ে দিয়েছে 2 ভোল্ট, E1 বাই নেট রেজিস্ট্যান্স হচ্ছে পটেনশিওমিটার ওয়্যার রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স। দেখো আর এর মধ্যেই কিন্তু তোমার ইয়ে আছে, আই এর মধ্যেই কিন্তু আর আছে। আই যদি বের করো তাহলে আর বেরিয়ে করা যায়, আই হচ্ছে E1 বাই RAB প্লাস R। তো E1 এর ভ্যালু বসাও 2 ভোল্ট, RAB এর ভ্যালু কত 15, আর আই এর মধ্যে ক্যাপিটাল আর আছে। দেখি আর কি করা যায়। আই যদি পেয়ে যাই তাহলে আমরা VAB বের করতে পারবো। VAB বের করি, কাজ করি। আমাদের তো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট লাগবে তোর পরে, এটার জন্য পটেনশিয়াল গ্রেডিয়েন্ট লাগবে না। এক কাজ করি, আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করি। K VAB বাই LAB। VAB কত? VAB হচ্ছে দেখো I ইনটু RAB, ওকে, বাই LAB কত রে 100 সেন্টিমিটার। I এর ভ্যালু বসাও 2/15 প্লাস R মাল্টিপ্লাইড বাই RAB কত? RAB হচ্ছে 15, RAB হচ্ছে কি 15, আর নিচেরটা থাকবে। এটা একবার সলভ করলে উপরে হবে 30, নিচে হবে 100, সঙ্গে 15 প্লাস আর ইনটু হিসাবে থাকবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, k ইনটু কি পাচ্ছি, k ইকুয়াল টু পাচ্ছি উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 100, তার সঙ্গে 15 প্লাস আর মাল্টিপ্লাইড ফর্মে থাকবে, 0 0 ক্যান্সেল, 3/10 ইনটু 15 প্লাস আর। এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 দাও, দেখি অন্যভাবে কে বের করা যায় কিনা। তাহলে কে দুইটাকে ইকুয়েট করলেই আর বেরিয়ে যাবে। দেখো এখানে দেখো ফার্স্ট কেসে E2 দেওয়া আছে, L দেওয়া আছে, তো ভালো কথা এখান থেকে একটা কে বের করতে পারবো কিভাবে, দেখো অলসো E2 is equal to KL according to the equation E2 equal to KL। এখান থেকে কে বের করো E2 বাই L। এবার E2 এর ভ্যালু বসাও 75 into 10 to the power minus 3 divided by L কত 30। সলভ করো, 3 দিয়ে 75 কে যদি ক্যান্সেল করো তাহলে 25 আসে, 0 একটা আছে মানে 2.5 আসবে। 2.5 এর সঙ্গে 10 to the minus 3 ইনটু থাকবে, তাহলে আমি পাচ্ছি 2.5 into 10 to the power minus 3। লিমিট ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো ইকুয়েশন নাম্বার 1 এ আছে একটা কে, ইকুয়েশন নাম্বার 2 তে আছে একটা কে, দুটোকে ইকুয়েট করো দুটোকে। from 1 and 2 আমরা লিখতে পারি 3/10 into 15 plus r, that will be equal to 2.5 into 10 to the power minus 3। now you just cross multiply and try to find the value of r. Your r will be, after calculation you will see r will be 105
ওহম। সেকেন্ড পার্টে আমাদেরকে বলা হয়েছে এল ড্যাশ বের করার জন্য ফর্মুলা কোনটা ইউজ করব, E2 ড্যাশ ইজ ইকুয়াল টু কে এল ড্যাশ। কে চেঞ্জ হবে না কিন্তু, কে পটেনশিওমিটার ওয়্যারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আর তার মধ্যে দিয়ে যে কারেন্ট আছে এটার উপর ডিপেন্ড করছে। কারেন্টটা ডিপেন্ড করছে এই দুইটার উপর, এই দুইটাকে চেঞ্জ করবে না মানে কারেন্ট ফিক্সড। পটেনশিওমিটার ওয়্যারকে চেঞ্জ করবে না, ঠিক আছে? তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি থাকবে, সেম থাকবে, সেম থাকবে। তার মানে কে বার করতে হবে, এটা ইউজ করো 2.5 into 10 to the power minus 3 multiplied by what, multiplied by L dash। L dash তো আমি বের করব, L dash যদি বের করতে হয় তাহলে তো ফর্মুলাটা কি, L dash is equal to E2 dash by 2.5 into 10 to the power minus 3। Now you put the value of E2 dash, it is given in the question 300 into 10 to the power minus 3, 2.5 into 10 to the power minus 3 মানে 10 to the power minus 3 কাটা, তাহলে 300 by 2.5 কত হবে, সলভ করুন, কত আসবে এটা 120 সেন্টিমিটার। কোশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে এটা হচ্ছে অক্সিলারি সার্কিট, এবি হচ্ছে পটেনশিওমিটার ওয়্যার, পটেনশিওমিটার ওয়্যারের লেন্থ দেখে দেখো এখানে একটা কি আছে। আমরা এই মানে সার্কিটটা অনেকটা ওইরকম যে থিওরি পড়েছিলাম ফাইন্ডিং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল ইউজিং পটেনশিওমিটার, ওই সার্কিটটাকে রিকল করো। এই ব্যালেন্সিং পয়েন্টটা পাবে যখন কি কে ওপেন থাকবে, এই কেটা যখন ওপেন থাকবে, এই কে যখন ওপেন থাকবে রেজিস্ট্যান্স বক্সটি সার্কিটে ইন্ট্রোডিউস থাকবে, রেজিস্ট্যান্স বক্সটা কি সার্কিটে ইন্ট্রোডিউস থাকবে, যখন কেটা ওপেন থাকবে কি কে থাকবে না, তখন এই ইএমএফটাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা ব্যালেন্স যখন করবে তখন কি পাবে, তোমার ব্যালেন্স পয়েন্ট এটা পাবে, ব্যালেন্সড পয়েন্ট বা নাল পয়েন্ট এটা পাবে, আর এটা হচ্ছে ব্যালেন্সিং লেন্থ। শুনো ভালো করে কি বলছি। এইবার যখন কারেন্ট থ্রো গ্যালভানোমিটার 0 অর্থাৎ নাল পয়েন্ট তুমি যখন অবটেইন করলে J1, তখন কি হবে, এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা সমান, এই রেজিস্ট্যান্সটা কি কোনো এফেক্ট তৈরি করতে পারবে এখানে ব্যালেন্স পয়েন্টের মধ্যে না, এই রেজিস্ট্যান্সটা থাকলেও যা হবে না থাকলেও সেম, বিকজ এদিক দিয়ে কারেন্ট কি হচ্ছে 0। যখন তুমি ব্যালেন্স পয়েন্ট অর্থাৎ যে ল্যাম্পটা নিচ্ছ সেই ল্যাম্পটা তখনই নেবে যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট 0, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0, ঠিক আছে? কোনো ডিফ্লেকশন দেখা যাবে তখন এটার মধ্যে দিয়ে কারেন্ট 0, ঠিক আছে? এবং ওই ইএমএফটাকে তুমি শুধু ব্যালেন্স করবে L1 দিয়ে, তখন E হবে KL1, E হবে কি KL1। এবার দেখো কোশ্চেনে বলেছে ফার্স্ট কেস, যদি রেজিস্ট্যান্স বক্সের মধ্যে তুমি রেজিস্ট্যান্স R ইন্ট্রোডিউস করো আর কিটাকে যদি ক্লোজ করে দাও, এটাকে ইন্ট্রোডিউস করো কিটাকে যদি ক্লোজ করে দাও, তোমার ব্যালেন্সিং লেন্থ হয় 150 সেন্টিমিটার। তখন কেন এটা কমে যাবে, গতদিন আমি এক্সপ্লেইন করেছিলাম, লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম কেন এটা কম হবে। কেন কম হবে, তখন কিটাকে যদি ক্লোজ করে দাও কারেন্ট তো এদিকে যাওয়ার একটা স্কোপ পাবে না, এদিকে যেতে পারছে না কিন্তু এদিকে তো যাবে, এদিকে যখন কারেন্ট যাবে তখন কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য তার ভেতরে কিছুটা কি হবে, পটেনশিয়াল ড্রপ হবে, এই স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স হবে V, that V will be less than E, because in this case current is not 0. Whenever you are going to close the key, what will happen, current will start flowing through this circuit, close as you can see here। আচ্ছা এদিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তোমার V আর E মধ্যে একটা ডিফারেন্স চলে আসবে। V হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, এবং এই ভিটা হবে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স I into R, এখানে যদি কারেন্ট থাকে I into R, আবার এই ভিটাকে লিখতে হবে E minus IR, এখানে যদি কারেন্ট থাকে। বুঝতে পেরেছো? ওই সিচুয়েশনে তোমার ব্যালেন্সিং লেন্থ হচ্ছে 150। এই সেকেন্ড কেসে বলা আছে দেখো, এই রেজিস্ট্যান্স বক্সের মধ্যে নতুন রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস করা হয়েছে R ড্যাশ 10 ওহম, নতুন রেজিস্ট্যান্স R ড্যাশ হচ্ছে 10 ওহম। এবার তোমার কি হবে, এদিকে যদি 10 ওহম হয় 5 ওহমের জন্য এখানে যা পটেনশিয়াল ডিফারেন্স হবে 10 ওহমের জন্য একটু বেশি পটেনশিয়াল ডিফারেন্স হবে, এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স তুমি যদি V IR লিখো, ঠিক না, একটু বেশি পটেনশিয়াল ডিফারেন্স হবে তো, তাহলে এটার জন্য যে ব্যালেন্সিং লেন্থ এটার জন্য একটু বেশি ব্যালেন্সিং লেন্থ, বিকজ এখানে পটেনশিয়াল ডিফারেন্স বেড়ে গেলে এই জকিটাকে এখানে শিফট করতে হবে, ডান দিকে শিফট করতে হবে,
এই J2 কি J2 হচ্ছে with R is equal to 5 ohm and EK closed আর J2 ড্যাশ এখানে একটা পাবো J2 ড্যাশ এটা পাবো with resistance 10 ohm and E is closed. Understood? বুঝা গেছে? তাহলে এই J2 এর পজিশন J1 এর রাইট সাইডে হবে না কেন? বিকজ তোমার এখানে যখন এটা ক্লোজ করে থাকবে তখন এখানে যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স যেটাকে তুমি এই জায়গার পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে ব্যালেন্স করবে সেই টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটা সবসময় E থেকে কি হবে ছোট হবে বুঝা গেছে বুঝতে পেরেছো তাহলে আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল ঠিক আছে তাহলে আমার কাছে দুইটা কেস আছে দুইটা ইকুয়েশন আমি লিখব দুইটা ইকুয়েশন লিখব কয়টা ভেরিয়েবল আছে দেখ একটা ভেরিয়েবল L1 আর আরেকটা ভেরিয়েবল হচ্ছে স্মল r so how many equations do we require only two equations that's why two cases are given understood when K is open when K is open we are going to what we are going to balance the EMF not the terminal potential difference we are going to balance the EMF of the cell okay because no current will flow in this circuit this will be the open circuit because you are not going to introduce the key here okay so তোমার কি হবে এটা E হচ্ছে K তার জন্য আমি অ্যাজিউম করেছি E যখন ওপেন থাকবে ব্যালেন্সিং লেন্থ হচ্ছে L1 তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি K হয় আমি লিখতে পারবো K L1 পারবো কিনা লিখতে আচ্ছা আবার যখন এটা ক্লোজ থাকবে তখন V হবে এটা যখন ক্লোজ থাকবে তখন এখানে কারেন্ট যাবে এদিকে কারেন্ট যাবে তখন V হবে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স এই V টা হবে K L2 এবার V is equal to E minus I into small r also V equal to I into capital R এই দুই মাত্রার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হবে V আর এই দুই মাত্রার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স V হবে আর এটা পুরোটা সেল বুঝতে পারছো এবার এটাকে যদি সলভ করো তুমি এই দুইটাকে যদি এখানে ইউজ করার পর তুমি থিওরিতে কি পেয়েছিলে স্মল r এর একটা ফর্মুলা পেয়েছিলে ক্যাপিটাল R মাল্টিপ্লাইড বাই L1 L2 বাই L2 পেয়েছিলে কিনা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল তো আমি একটু রিকল করিয়ে দিয়েছি যদিও আমি এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারতাম ঠিক না এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারতাম এগুলো লেখার কোনো দরকার ছিল না তারপরে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি লিখে দিয়েছি এবার ফার্স্ট কেস তুমি ইন্ট্রোডিউস করে এখানে ফার্স্ট কেসে কি পাবে ফার্স্ট কেসে তোমার r এর ভ্যালু কত 5 ওহম বসাও r এর ভ্যালু বসাও 5 ওহম L1 কিন্তু তোমার চেঞ্জ হবে না L1 তুমি এজিউম করেছো L2 গিভেন ছিল L2 হচ্ছে ফার্স্ট কেসে L2 গিভেন EMF E এর জন্য যে ব্যালেন্সিং লেন্থ হবে সেটা আমরা এজিউম করেছি সেটা কিন্তু গিভেন নেই সার্কিটে তো L1 থাকবে এখানে L1 মাইনাস এটা কত L2 কত 150 বাই 150 ওকে এবার তুমি এটাকে ক্যান্সেল করো তাহলে কত আসছে এখানে 30 তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি L1 150 বাই 30 এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে L1 বের করো L1 কত হবে রে L1 হবে 30R প্লাস 150 ওকে এবার সেকেন্ড কেস থেকে আরেকটা L1 বের করবে ওই দুইটা L1 ইকুইট করে তুমি R পেয়ে যাবে ঠিক আছে সেকেন্ড কেস বুঝতে পারছো নি স্টেপগুলো বুঝতে পারছো না বুঝে কিন্তু যাবে না বুঝতে হবে এবার সেকেন্ড কেসে কি চেঞ্জ হচ্ছে দেখো ক্যাপিটাল R চেঞ্জ হয়ে যাচ্ছে এখন হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই L1 কিন্তু চেঞ্জ হবে না L1 চেঞ্জ হবে না কিন্তু ঠিক আছে তোমার কি চেঞ্জ করছো তুমি এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ করছো তার জন্য যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স যেটা চেঞ্জ হচ্ছে টার্মিনাল পটেনশিয়ালের জন্য কিন্তু তুমি ব্যালেন্সিং লেন্থ L2 লিখেছিলে ফার্স্ট কেসে সেকেন্ড কেসে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সের জন্য ব্যালেন্সিং লেন্থ L2 ড্যাশ হবে সো L2 ড্যাশ ইজ গিভেন হিয়ার 175 রাইট এর 175 নাও এটা ক্যান্সেল করো কি হবে এটা 2 এখানে কি হবে 35 হবে কি না 35 হবে তো এবার তুমি এক কাজ করো মাল্টিপ্লাই করো ক্রস মাল্টিপ্লাই করে L1 কি আছে দেখো
L1 is equal to, যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে এটা হবে 35 by 2r plus 175, ঠিক আছে? এটা ইউনিট ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েটিং equations 1 and 2 we get, আমরা কি পাই দেখো তো, রাইট সাইড গুলিকে ইকুয়েট করে দেবো। 30r is equal 30r plus 150 is equal to 35 by 2r plus 175, and what will come from here? 17.5. 17.5 you have to take to the left side. You will get 30r minus 17.5r, 175 minus 150. After solving you will get from here 0.5 to 12.5. Here 25. So we are getting 2. Smaller we are getting 2. কোশ্চেনটা দেখো, তোমাদের সিবিএসই এক্সামে এসেছিল, কোন ইয়ারে এসেছিল ঠিক ইয়ারটা আমি রিকল করতে পারছি কিন্তু এসেছিল, এটা তুমি দেখে নিও। এটার মধ্যে বলা আছে এই যে ইএমএফটা, এই ইএমএফটা হচ্ছে 1.02 ভোল্ট, ঠিক আছে? এটা একটা রেজিস্ট্যান্স, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স না, নরমাল রেজিস্ট্যান্স। আর এটার সঙ্গে সুইচ লাগানো হচ্ছে প্যারালালে এস, এটার প্যারালাল কম্বিনেশনের সঙ্গে গ্যালভানোমিটার লাগানো আছে, ঠিক আছে? আর যে সেলটা তোমার পটেনশিওমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবে সেই সেলটা হচ্ছে E1, আর আউটার সার্কিটে কোনো রেজিস্ট্যান্স নেই। অ্যাজ পার দ্য সার্কিট ডায়াগ্রাম কোনো রেজিস্ট্যান্স আপাতত দেওয়া নেই এখানে। পটেনশিওমিটার ওয়্যারটা হচ্ছে AB, এ হচ্ছে 0 সেন্টিমিটারে থাকবে পজিশন, আর এটা হচ্ছে 100 সেন্টিমিটারে, মানে 1 মিটারের ওয়্যার আছে। তাই বলে এটা মিটার বেস না, কিন্তু কনফিউজ হয়ে যাবে, এটা পটেনশিওমিটারই, তার লেন্থ কম আর কি, ঠিক আছে? এবার দেখো বলেছে এখানে with switch S open null point is obtained at 51 cm from point A. S যদি ওপেন থাকে তাহলে এই L এর ভ্যালু কত? 51 cm। এবার বলেছে K equal to কোশ্চেন মার্ক, K বের করো, E1 বের করো। আর বলেছে when switch S is closed will the null point move towards or away from the point A? অর্থাৎ এটাকে যদি ক্লোজ করে দাও, এটা তো এখন ওপেন আছে, ওপেন থাকা অবস্থায় 51 সেমি, ক্লোজ যদি করে দাও তাহলে এই নাল পয়েন্টটা কি এদিকে শিফট হবে না ওইদিকে শিফট হবে? মানে এর দিকে শিফট হবে না, এর থেকে দূরে যাবে। কি হবে? দূরে যাবে। কেউ কি আছো যে নাল পয়েন্ট, কেউ কি আছো এরকম যে বলবে যে নাল পয়েন্ট কাছে যাবে? কেন দূরে যাবে? সেটা দূরেই যাবে, কারণ এটা তো মানে সুইচটা বন্ধ হয়ে গেলে তো তোমার মানে ওই যেহেতু রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো ইয়ে হবে। না এটা তো আমি বলছি ইন্টারনাল রেজিস্ট্যান্স না, এটা নরমাল রেজিস্ট্যান্স লাগানো আছে সার্কিটে, এটার সঙ্গে সিরিজে আছে, আর এটার সঙ্গে এটা প্যারালাল। সুইচ যদি ক্লোজ করে দাও, তোমার অপিনিয়নটা কি? কেন এটা নাল পয়েন্টটা ডান দিকে যাবে? দাঁড়াও, ও আগে বলে নি। সেটা তো নাল পয়েন্টটা ডান দিকেই যায়, আমার সুইচটা ক্লোজ করে দিলে, কারণ এটা যেহেতু তুমি কি বলেও পড়েছো এটা সুইচটা ক্লোজ করে নাল পয়েন্ট ডান দিকে যাবে? না এটা তো তাহলে কোন লজিকের উপর বেস করবে? কিছু না কিছু তো লজিক থাকবে তোমার। আমি কনফিউজ করতেছি তোমাকে। একটু কনফিউজ হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। স্যার যখন সুইচটা যখন ক্লোজ থাকবে তখন কারেন্ট পাস হলে রেজিস্ট্যান্স পেলে তো এই যে সুইচটা যখন ক্লোজ থাকবে তখন তো কারেন্ট আচ্ছা সুইচটা ওপেন থাকলে কি কারেন্ট যাবে না? কারেন্ট গেলে তো স্যার এটা তো কারেন্ট ঘুরবে না, এটা না না না, ওইটা তো তুমি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপারটা বলছো, হ্যাঁ। সেটা তো সেলটাকে এখানে থাকতে হবে, ও সেটা তো এটা এই লুপটার বাইরে তো। বলো। কারেন্ট যাবে না আমি তোমার কথা বুঝতে পারিনি। সুইচটা ক্লোজ করলাম, হ্যাঁ, এরপর তখন তো কারেন্ট পাস হবে এই সার্কিটটা দিয়ে। কোন সার্কিট? এই সার্কিট দিয়ে। এই সার্কিটে কারেন্ট পাস হওয়ার জন্য এই সার্কিটের মধ্যে তোমার ইয়ে থাকতে হবে, এই লুপটার মধ্যে তোমার সেল থাকতে হবে, লুপের বাইরে তো সেলটা। তুমি কনফিউজ হয়ে যাচ্ছ মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার সার্কিট যে ডায়াগ্রাম ছিল, সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার যে সার্কিট ডায়াগ্রাম ছিল, এটার সঙ্গে কনফিউজ হয়ে যাচ্ছ। তাহলে এক কাজ করো, তুমি এটাকে স্মল আর না বলে ক্যাপিটাল আর বলো। এখানে ক্যাপিটাল আর কোথাও আছে? স্মল আর না দেওয়া নেই, ক্যাপিটাল আর বলো।
তাহলে তো তুমি আর এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে পারবে না, তাহলে ওই সার্কিটের সঙ্গে কন্ট্রোল লাগাবে না কিন্তু বলো এটা। আমি বারবার বলছি এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স না, আমি শুরুতেই বলে দিয়েছি। পারবে না বলতে? কোন দিকে যাবে? কোন দিকে শিফট হবে, লেফট না রাইট? অ্যাকর্ডিং টু লেফট সাইড হওয়ার কথা, ও বলেছে রাইট সাইড। আর কেউ আছো যে এখানেই থাকবে? হ্যাঁ এখানে থাকবে, জায়গায় থাকবে। দেখি লেফট সাইডে হবে না রাইট সাইডে হবে না জায়গায় থাকবে, তিনটা থেকে তো একটা आंसर হবে। দেখি নি কি মেরা ঠিক বলছো না ছেলেরা ঠিক বলছো, দেখে নি। ওকে এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা আমরা বের করি, ইজি ফার্স্ট কোশ্চেন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটা দিয়ে দেখো যখন ইএমএফ দিয়েছে তো তখন ব্যালেন্সিং লাইন 51 সেন্টিমিটার, তাহলে ফার্স্ট তো ইজি একদম। E2 is equal to K ব্যালেন্সিং লাইন কত রে এখানে 51। প্রথমে ইকুয়েশনটা লিখো K into L লিখো, ঠিক আছে? K into 51 সেন্টিমিটার। আর E2 ভ্যালু কত দিয়েছে 1.02, 1.02 equal to K into 51, তো ডিভাইড করো তাহলে आंसर পেয়ে যাবে 1.02 by 51। आंसर কত 0.02 আই থিং ভোল্ট পার সেন্টিমিটার। দেখো সেকেন্ড কোশ্চেনে বলেছি E1 বের করার জন্য না। E1 টা কি হবে? E1 টা তুমি বের করবে, E1 হচ্ছে A B মাত্রার মধ্যে কত পোটেনশিয়াল ডিফারেন্স A আর B এর মধ্যে। এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য সার্কিট ডায়াগ্রাম E1 VAB লিখতে পারি, বিকজ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, জাস্ট এখানে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি সেল দিয়ে পাচ্ছো, সেল থেকে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার ইউজ করছো। তাহলে VAB কত হবে? VAB হচ্ছে K into LAB, K into LAB. Now what is K? K is already calculated 0.02 into what is LAB? LAB given I think 100 and its unit is volt per centimeter আর its unit is centimeter। তাহলে কি হবে? ভোল্ট পার সেন্টিমিটার কে সেন্টিমিটার দিয়ে ইনটু করলে ভোল্ট হবে, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে 2 ভোল্ট। মানে ইজি। এবার দেখো আমরা থার্ড পার্টে আমরা মুভ করছি। থার্ড পার্টে বলা আছে কোশ্চেনে যে এই সুইচটাকে ক্লোজ করে জকি কোন দিকে মুভ করবে, নাল পজিশন কোন দিকে শিফট হবে, লেফট সাইডে না রাইট সাইডে শিফট হবে। অ্যানসার হচ্ছে নাল পয়েন্ট শিফট হবে না, নাল পয়েন্ট একই জায়গায় থাকবে। কেন এই জায়গায় থাকবে? দেখো সুইচটা ক্লোজ করার আগেই তোমার এই জায়গায় কারেন্ট থ্রু গ্যালভানোমিটার 0 ছিল, বিকজ তুমি তো আগে থেকে বলে রাখছো যে এখানে নাল পয়েন্ট আগে থেকেই ছিল তোমার 51 সেন্টিমিটার। অর্থাৎ এটা যখন ওপেন ছিল তখন অলরেডি 51 সেন্টিমিটারে তুমি নাল পয়েন্ট পেয়েছিলে, তার মানে এখানে তো কারেন্ট নেই, কারেন্ট 0, এটার মধ্যে দিয়েও কারেন্ট 0, ঠিক আছে? তার মানে এটা থাকা না থাকা একই কথা। এই রেজিস্ট্যান্সটা এটা একটা সিম্পল নন রেজিস্টিভ ওয়্যারের মতো অ্যাক্ট করছে। এবার এটা যদি ক্লোজ করে দাও, এটা যদি ক্লোজ করে দাও কি লাভ হবে তোমার? এটা ক্লোজ করে দিলে এটা কি কোনো কারেন্ট পাঠাচ্ছে? পাঠাচ্ছে না। এটা ক্লোজ থাকুক ওপেন থাকুক কিছু যায় আসে না, ঠিক আছে? এটা এই নাল পয়েন্টের পজিশনে, এই সুইচিং অ্যাকশনটা নাল পয়েন্টের পজিশনের উপর কোনো ধরনের ইমপ্যাক্ট করবে না। অ্যান্সার কি লিখবে তোমরা? সিন্স the cell E2 is not supplying any current to the circuit as because already null point was achieved before switching on the switch S, the null position will not shift at all. Understood? Null point position তোমার শিফট হবে না। ওকে বুঝা গেছে? এই কোশ্চেনটা কিন্তু একটা ট্র্যাপ ছিল, খুব ভালো কোশ্চেন ছিল, এটা কিন্তু বোর্ডে এসেছে একবার তোমাদের সিভিল এক্সামে। তো আজকে আশা করি আমরা যা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, ঠিক আছে? আমি